স্টেশনে ট্রেন থামতেই সুরনাথবাবু নেমে পড়লেন। স্টেশনটি ছোট, সামনের জনপদটিও খুব একটা বড় নয়। ট্রেন 2 মিনিট থেমে আবার চলে গেল। সুরনাথ ঘোষ একজন পোস্টাল ইন্সপেক্টর। সম্প্রতি এই দিকটার গ্রাম অঞ্চলে কয়েকটি নতুন পোস্ট অফিস খুলেছে। সুরনাথবাবু সেগুলো পরিদর্শন করতে এসেছেন। সুটকেসটি হাতে নিয়ে তিনি স্টেশনের বাইরে বের হলেন। স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের কাছেই। বেলা 11টার সময় সুরনাথবাবু পোস্ট অফিসে এসে হাজির হলেন। নিজের পরিচয় দিতেই পোস্টমাস্টার বললেন, আসুন আসুন, ভিতরে আসুন। কিছু কথাবার্তার পর পোস্টমাস্টার বললেন, আজ দুপুরের খাবারটা আমার বাসাতেই খাবেন স্যার। অনেক ধন্যবাদ। দুপুরে খাওয়া দাওয়ার পর সুরনাথবাবু ঘণ্টাখানেক বিশ্রাম করলেন। না, আর শুয়ে থাকলে হবে না, 3টি পোস্ট অফিস পরিদর্শন করতে হবে। ইতিমধ্যে তিনি খবর নিয়ে জানতে পেরেছেন 3টি পোস্ট অফিসের মধ্যে যেটি সবচেয়ে কাছে সেটি এখান থেকে 12 মাইল দূরে। পিয়নের সাইকেলটি নিয়ে পিছনে সুটকেসটি বেঁধে যাওয়ার জন্য তৈরি হলেন। আপনি তাহলে কখন ফিরবেন? আজ সন্ধেই ওই গ্রামে পৌঁছাবো। কাল সকালে সেখানকার পোস্ট অফিস তদারকি করে সন্ধ্যের আগেই ফিরে আসার চেষ্টা করব। তারপর আবার অন্য পোস্ট অফিসের উদ্দেশ্যে যাত্রা করব। আচ্ছা, এখান থেকে 5-6 মাইল দূরে রাস্তা দুভাগ হয়ে গেছে দেখবেন। ডানহাতি রাস্তা দিয়ে গেলে একটু ঘোর হবে বটে, কিন্তু আপনি ওই রাস্তা দিয়েই যাবেন। কেন? বাঁহাতি রাস্তাটা কি দোষ করেছে? ও রাস্তাটা ভালো নয়। সুরনাথবাবু আর কিছু না বলে সাইকেল চালাতে শুরু করলেন। কিছুক্ষণের মধ্যেই পাকা রাস্তা ছেড়ে কাঁচা রাস্তায় নামলেন। চারিদিকে ঘন বন, নির্জন পথটি এঁকে বেঁকে চলে গেছে। সুরনাথ প্রফুল্ল মনে ধীর গতিতে এগিয়ে চললেন। এই আস্তে আস্তে যাওয়াই ভালো। মাত্র তো 12-14 মাইল পথ, সাইকেলে যেতে আর কতক্ষণ লাগবে? সুরনাথবাবুর বয়স বছর 40। মোটের ওপর সুদর্শন। বছর 2 আগে স্ত্রী মারা গেছে। মাঝে মাঝে বিবাহের প্রয়োজন অনুভব করেন, কিন্তু স্ত্রী মারা যাওয়ার পর যে স্বাধীনতাটুকু লাভ করেছেন সেটাকে বিসর্জন দিতেও মন চায় না আবার। এক সময় সেই 3 মাথার মোড়ে এসে হাজির হলেন। হঠাৎ কোথা থেকে এক খণ্ড মেঘ এসে সূর্যটাকে ঢেকে দিল। সুরনাথবাবু সাইকেল থেকে নামলেন। আশেপাশে কোথাও জনমানব নেই। এখনো 6-7 মাইল পথ বাকি। আধ ঘন্টার মধ্যে সূর্য অস্ত যাবে। অন্ধকার হওয়ার আগে যদি গন্তব্যে পৌঁছাতে না পারি তাহলে দিকভুল হবার সম্ভাবনা আছে আবার। পোস্টমাস্টার তো বলেছিল বাঁ দিকের রাস্তাটা ভালো নয়, কিন্তু ওই দিকের রাস্তাটাই তো কাছে। বাঁ দিকের রাস্তাটা দিয়েই যাই। সুরনাথবাবু সাইকেলে চেপে বাঁ দিকের রাস্তা ধরলেন। পোস্টমাস্টার মিথ্যে বলেনি। পথটা অসমতল, তবে সাবধানে চললে আছাড় খাবো না।
সুরনাথবাবু সাবধানে সাইকেল চালিয়ে এগিয়ে যেতে লাগলো। আকাশ মেঘাচ্ছন্ন। মিনিট 20 সাইকেল চালানোর পর হঠাৎ দেখলেন একটা মাটির কুটির যেন মন্ত্র বলে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আশেপাশে অন্য কোনো কুটিরও নেই। যাক, তাহলে কাছে পিঠেই গ্রামটা। সুরনাথবাবু সাইকেল থেকে নামলেন। দেখলেন সেখান থেকে কিছুটা দূরে খুঁটিতে ঠেস দিয়ে একটা যুবতী মেয়ে বসে আছে। সুরনাথের চোখের সাথে তার চোখ চুম্বুকের মতো আবদ্ধ হয়ে গেল। চাষার মেয়ে, গায়ের রং মাজা পিতলের মতো, দেহ যৌবনের প্রাচুর্যে ফেটে পড়ছে। সুরনাথ যেন মোহগ্রস্ত হয়ে পড়ল। হ্যাঁ গো, তুমি কোথায় যাবে? সুরনাথের বুকটা ধক করে উঠল। রতনপুর। যুবতী দাওয়ায় বসে মুক্ত কণ্ঠে হেসে উঠল। তার হাসি যেন কোনো পুরুষের স্নায়ুশিরায় আগুন ধরিয়ে দিতে পারে। রতনপুর? সে তো অনেক দূর, যেতে যেতেই রাত হয়ে যাবে, পৌঁছাতে পারবে না। সুরনাথ উদ্বেগ স্বরে বললেন, তাহলে গ্রামে কি কোথাও থাকার জায়গা আছে? এখানেই থাকো না। সুরনাথ চমকে যুবতীর দিকে তাকালেন। যুবতীর চোখে যেন রহস্যময় ইঙ্গিত। সুরনাথের বুকের মধ্যে রক্ত তোলপাড় হয়ে উঠল। বাড়ির পুরুষেরা কোথায়? তারা মাঠে গেছে, সারা রাত ধান পাহারা দিবে। মাঠে ধান পেকেছে, পাহারা না দিলে চোরে চুরি করে নিয়ে যাবে। ও আচ্ছা, তা যদি অসুবিধা না হয় এখানেই থাকবো। তোমার গাড়ি দাওয়ায় তুলে রাখো, আমি আসছি। তারপর যুবতী ঘরে প্রবেশ করল। তারপর একটা মাদুর এনে দাওয়ার এক পাশে বিছিয়ে দিল। এক ঘটি জল আর গামছা রেখে বলল, হাত মুখ ধো, চা খাবে তো? আমি এখনই নিয়ে আসছি। যুবতী ঘরের মধ্যে চলে গেল। সুরনাথ হাত মুখ ধুয়ে মাদুরে বসলেন। ঘরে প্রদীপ জ্বলে উঠল। সুরনাথ চিন্তা করতে লাগলেন, এইভাবে একা একটা যুবতী মেয়ের বাসায় রাত কাটানো ঠিক হবে কি? তখনই সেই যুবতী বলল, এই নাও, চা এনেছি। হ্যাঁ, আমার জন্য আবার রান্না কেন? ঘরে মুড়ি মুড়কি যদি কিছু থাকে তাই খেয়ে শুয়ে থাকবো। ও মা, মুড়ি মুড়কি খেয়ে কি রাত কাটে? রাত উপসী হাতি টলে। তোমারও তো লজ্জার কাজ নেই, 1 ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে। তারপর যুবতী চলে গেল। সুরনাথ চায়ের বাটিতে চুমুক দিলেন। ছোট ছোট চুমুক দিয়ে পান করতে করতে তার শরীর বেশ চাঙ্গা হয়ে উঠল। সুরনাথ লক্ষ্য করল কুটিরের মধ্যে 2টি ঘর, একটি রান্নাঘর, অপরটি শোয়ার ঘর। আমাকে মনে হয় এই বারান্দাতেই শুতে হবে। এটাই ভালো হবে। কোনো মতে রাতটা কাটিয়ে ভোর ভোর চলে যাব। ঘণ্টাখানেক পরে যুবতী এসে বলল, ভাত বেড়েছি, খাবে এসো। সুরনাথ উঠে ঘরের মধ্যে প্রবেশ করল। আয়োজন সামান্যই, ভাত, ডাল আর একটা চচ্চড়ি জাতীয় তরকারি। সুরনাথ খেতে বসলেন। যুবতী ঘরের অতি সাধারণ গৃহস্থলীর কথা বলতে বলতে এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে লাগলো। সুরনাথ লক্ষ্য করলেন রান্না করতে করতে কখন যুবতী পায়ে আলতাও পড়েছেন। তোমার নাম কি?
আমার নাম কামিনী। নামটা তপ্ত লোহার মতো সুরনাথের গায়ে ছ্যাঁক করে লাগলো। খাওয়া শেষে হাত মুখ ধোয়ার পর কামিনী বলল, পাশের ঘরে বিছানা পেতে রেখেছি, শুয়ে পড়ো গিয়ে। সুরনাথের বুক ধড়াস করে উঠল। আমি বাইরের মাদুরে শুয়ে রাত কাটিয়ে দেব। ও মা, বাইরে শোবে কি? শীতে কেলিয়ে যাবে যে। সুরনাথ আর কিছু বলল না। কামিনী রাত্রে কোথায় শোবে সে প্রশ্নও করল না। চুপচাপ শোয়ার ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রদীপ জ্বলছে, মেঝের ওপর বিছানা পাতা। সুরনাথ গিয়ে শুয়ে পড়লেন। চোখ বুজে তিনি পাশের ঘরের খুটখাট বাসনপত্রের শব্দ শুনতে লাগলেন। চোখ বুজে অনেকক্ষণ শুয়ে থাকার পর তিনি আচ্ছন্নের মতো পড়ে রইলেন। খুট করে একটা শব্দ। চোখ খুলে দেখলেন কামিনী নিঃশব্দে কখন তার বিছানার পাশে এসে বসে আছে, মুখে বিচিত্র হিংস্র মধুর হাসি। এ কি? আপনি এখানে? না 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 না, এ কি করছো? এ কি করছো? কে 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 তুমি? কে তুমি? আমাকে মেরো না, আমাকে মেরো না। 3 দিন পর। কি ব্যাপার, 3 দিন হয়ে গেল এখনো সুরনাথবাবু ফিরে এলেন না কেন? আবার আমাদের সাইকেলটাও ওনার কাছে আছে, পুলিশে খবর দেওয়া দরকার। পোস্টমাস্টার পুলিশে খবর দিলেন। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারলেন সুরনাথের যে 3টি পোস্ট অফিসে যাওয়ার কথা সেখানে তিনি যাননি। 7 দিন পর সুরনাথকে পাওয়া গেল। বাঁহাতি রাস্তায় একটাও কুটির নেই। সেই রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে তার মৃতদেহ পড়ে আছে। কিছুটা দূরে সাইকেলটা মাটিতে লুটাচ্ছে। সুটকেস তার পাশেই পড়ে আছে। কোনো কিছু হারায়নি। সুরনাথের দেহে কোথাও কোনো আঘাতের চিহ্নও নেই, কিন্তু দেহটি প্রাচীন মিশরীয় মমির মতো শুকিয়ে গেছে, যেন রক্তচোষা বাদুড় দেহটা শুষে নিয়েছে। পুলিশ হাসপাতালে লাশ চালান দিল। পোস্টমাস্টার যখন সুরনাথের মৃত্যু বিবরণ শুনলেন তখন তিনি আক্ষেপ করে মাথা নেড়ে বললেন, আহা, বেচারি ডাইনির হাতে পড়েছিলেন গো। কামিনী ডাইনি এখনো এ তল্লাটে আছে, মায়া বিস্তার করে বেচারিকে টেনে নিয়ে গেছে। আমি সুরনাথ বাবুকে সাবধান করে দিয়েছিলাম, বলেছিলাম বাঁহাতি রাস্তা ভালো নয়, কিন্তু উনি শুনলেন না। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন।